যে গত এই অন্তর সরকারের আগে যে আমলে ক্ষমতা ছিলেন তখন প্রেস কাউন্সিল চেয়ারম্যান এটা বেশ কয়েক জায়গায় বিভিন্ন জেলায় সমাবেশে গিয়ে মানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে। তো মত বিনিময়ে নাকি উনি বলেছেন যে সাংবাদিকতা করতে হলে কমপক্ষে ডিগ্রি পাস লাগবে। কিন্তু এই জায়গাটা থেকে আমি যতটুকু জানি বর্তমান বিচারপতি যিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তার আগেরও যিনি মমতাজ সাহেব ছিলেন একজন বিচারপতি এবং শেষ পর্যন্ত উনি প্রায় মনে হয় তিনবার ছিলেন উনি এই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। তখন উনিও বলছে যে ডিগ্রি পাস লাগবে সাংবাদিকতা, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে না। কিন্তু কেন করতে পারে না, তাদের মধ্যে কোনো কি ঘাবলা আছে কিনা? না, এই প্রশ্ন আপনার যেমন আমারও তেমন। আচ্ছা, আপনি বলেন তো এই প্রেস কাউন্সিলটার কাজটা কি? হ্যাঁ, কর্মটা কি? ওর ধর্মটা কি? হ্যাঁ। ওর ধর্মটা আপনি বলতে পারেন না? হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু দর্শকবৃন্দ, হ্যালো বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমরা হ্যালো বাংলাদেশ নিয়ে সমসাময়িক আলোচনা করি, বিভিন্ন সময় আমাদের টক শো হয়। তো আজকের যে বিষয়টি, আমরা একটা টক শো বলবো না, জাস্ট একটা জীবনের গল্প আমরা শুনতে যাব এবং এমন একটি ব্যক্তি আপনাদের সামনে দাঁড় করেছি এবং এমন একটি ব্যক্তিকে হ্যালো বাংলাদেশ চ্যানেলে আনার জন্য দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি। উনি হচ্ছেন আমাদের চট্টগ্রামের একজন সিনিয়র সাংবাদিক এবং আমাদের গুরুজন, প্লাস দৈনিক পূর্বগুণের প্রতিষ্ঠাকালীন থেকে যিনি হাঁটি হাঁটি পা করে পূর্বগুণে ছিলেন দীর্ঘদিন, চিফ রিপোর্টার পর্যন্ত, পরবর্তীতে ভোরের কাগজ, কালের কণ্ঠ এবং বিডি নিউজ, সর্বশেষ বর্তমানে কর্মতে আছেন দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ব্যুরো ইনচার্জের দায়িত্বে। উনি হচ্ছেন, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আসলে এই মুহূর্তে মানে কয়েকদিন আগে, 1 মাস আগে থেকে আমি এই দেশ রূপান্তরের উপদেষ্টা, সরি, উনি শুভ সংবাদ আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে এখন থেকে উনি আবার দেশ রূপান্তরের একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সে হচ্ছে আমাদের প্রাণের প্রিয় এবং আমাদের গুরুজন, সে আমাদের ফারুকুল ভাই উপস্থিত আছেন। আমাদের ফারুকুল ভাইয়ের কাছে জানতে চাইব যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তারপর শুনেছি উনি বেশ সেই পাহাড়ে তবল ছড়িয়ে গহীন অরণ্যে একটা স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন এবং স্কুলের প্রতিষ্ঠাতাও ছিলেন উনি। পরবর্তীতে উনি হুট করে এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে উনি সাংবাদিকতা পেশায় চলে আসলেন এবং এই প্রথম সাংবাদিকতাই কিন্তু ওনার শিক্ষানবিশ শুরু হন পূর্বগুণ পত্রিকা দিয়ে, সেই পত্রিকার জন্মলগ্ন। তো আমরা এই গল্পটা একটু সংক্ষেপে শুনবো যে কেন আসলেন উনি এই সাংবাদিকতা, কি কারণে। শিক্ষকতা একটি মহান পেশা এবং আমরা জানি সাংবাদিকতা একটি মহান পেশা এবং জাতির দর্পণ, আমরা জাতির বিবেক বলি এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, সব কিছু মিলিয়ে একটা সাংবাদিকতা মহান পেশা। কিন্তু শিক্ষকতা একটা মানুষ ছাত্র ঘরার কারিগর, সেই দুইটি পেশায় কিন্তু সমান বলি আমরা। কিন্তু সেক্ষেত্রে উনি শিক্ষকতা ছেড়ে কেন সাংবাদিকতা আসলেন সেই বিষয়টা আমরা জানবো ফারুকুল ভাইয়ের কাছ থেকে। জি ফারুকুল ভাই, যদি একটু বলেন আমাদেরকে যে আপনি প্রথমে কেন এই শিক্ষকতা ছেড়ে দিয়ে কেন সাংবাদিকতা আসলেন? আমি বলবো, আপনি অনেক বিশাল একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন এই কারণে যে আমার জীবনের শুরুটা শিক্ষকতা, মানে পেশাগত দিক থেকে। আরেকটা হলো মানে দীর্ঘ জীবন সাংবাদিকতাই চলছে। একটু পিছনে যাই, হ্যাঁ, তাহলে হয়তো বোঝানো যাবে যে আমি যখন অনেক ছোট, ক্লাস 6 কি 7-এ পড়ি, খুব ছোট বলা যায় না, কিশোর, তখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধে আমাদের বাড়ির সামনে দিয়ে অনেকটা সীমান্তের কাছাকাছি 4-5 মাইল দূরে বাড়ির লাগোয়া অনেক বড় রাস্তা ছিল। সেখান থেকে হাজার হাজার শরণার্থী যেতেন। তো আমরা করেছিলাম যে ছোট আমরা যারা বাড়ির কিংবা পাশের বাড়ির সবাই মিলে আমরা
এই পানি খাওয়ার জন্য, আর কিছু পারতাম না। তো আর আমাদের ঘর ছিল খালি, বলতাম যারা থাকতে চান থাকেন। তো তখন নিউজ শুনতাম বিবিসি মার্কটালি, কলকাতা মার্কটালি। মার্কটালি আমার ভিতরে ঢুকে গেল, এই যে একজন মহান সাংবাদিক, যিনি অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উনি ইয়ে পুরস্কার পেয়েছেন। তো চিন্তা করলাম সেই ছোট্ট বয়সে যে আমি বড় হলে কি হব, হয় সাংবাদিক হব, আর না হলে উকিল হব, অ্যাডভোকেট হব। অ্যাডভোকেট কেন? মানে সেবা। অ্যাডভোকেট হলে সেবা দেয়া যায়, সাংবাদিক হলে সেবা দেয়া যায়, সেই মানসিকতাটা পরিষ্কার এবং পবিত্র একটা চিন্তা থেকে আমার ভিতরে ঢুকে গিয়েছে। তো ঘটনাচক্রে যখন এই আপনি বললেন যে আমি খাগড়াছড়ির সাইনলং হাই স্কুলটা চলছিল না, কারণ সরকার একটা প্রজ্ঞাপন জারি করছেন যে মিনিমাম ডিগ্রি পাস কেউ হইতে হবে, মানে ইয়ে এটাকে কি বলে হেডমাস্টার। ওখানে যিনি ভারপ্রাপ্ত ছিলেন, তিনি একদিন আমার কাছে আসলেন, আমার রিলেটিভ, যে তুমি একটু যদি দায়িত্ব নাও। হুম। তো আমি একটু খেয়ালি, মানে আমি বাংলা সাহিত্যে পড়া, হুম, ওই জায়গায় তখন যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। হুম। যুদ্ধ মানে শান্তি বাহিনী আর বাংলার আর্মি বলেন, যাই বলেন, সকল একরকম ঘরে সবসময় লেগেই থাকতো, একটা একটা সমস্যা লেগে থাকতো না, ওখানে, এটা কন্টিনিউ। কন্টিনিউ লেগে থাকতো। এখন আমি ওইগুলো আমার মাথায় ছিল না, আমি চিন্তা করলাম যে একটা পাহাড়ে যাই আর আমার কারণে একটা স্কুল ইয়ে হবে। জাস্ট আমি তখন মাস্টার্স পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বাইরে হতে দেরি হবে। তো গেলাম, চলেই গেলাম। এবং অদ্ভুত এই যাওয়া, অনেক লম্বা হবে কথা বলতে, মাটির হ্যাঁ, আমরা একটু সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। হ্যাঁ। তো প্রথমে রামগড় থেকে মাটিরাঙ্গা থেকে হ্যাঁ চান্দের গাড়ি এইসব দিয়ে ইয়েতে গেলাম, টাইমগঞ্জ গেলাম, দিয়ে আমি জয়েন করলাম। ঠিক অন্যরকম কাহিনী, এগুলো অনেক লম্বা হবে আসলে। জয়েন করলাম। তো সরি, এই মাটিরাঙ্গা এই ইউনো সাহেব তখন টিএনএ বলতো না, ইউএন। ইউনো বলতো, উপজেলা নির্বাহী। তো উনি সাথে সাথে আমাকে এই ইয়ে দিয়ে দিলেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলেন যে আপনি থাকেন প্লিজ। হ্যাঁ, উনি প্লিজ বলছিলেন যে আমি আপনার সুব্যবস্থা করবো, থাকা, এই সেই ইত্যাদি। যাই হোক, আমার ওগুলো মাথায় নেই। মানে আমার একটা এক ধরনের বাবুয়া চিন্তা ছিল যে আমি এখানে গিয়ে গল্প লিখবো, সাহিত্য লিখবো, আর পড়াশোনা যা আছে করবো, এই ওদের যা করানো দরকার সেটা করবো। গিয়ে আমি স্কুল মাঠে আমি বাগান করলাম, তারপরে একবার আসলাম, কিছু টাকা বরাদ্দ পেয়েছিলাম। তো ওগুলা আবার এসে এই আমি রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ সুকান্ত, এদের ছবি নিলাম, আলাদা রুম করলাম, হেডমাস্টার রুম, ওখানে ছবি দিলাম। মেয়েদের জন্য একটা কমন রুম করলাম, মেয়েদের জন্য বাথরুম করলাম, ফিল্ডটাকে মাটি দিয়ে ভরাট। তো একদিন ইউএনও সাহেব আসলেন, এটা বললেন যে আপনি একটু ড্রাইভ দেন প্লিজ। কিন্তু অস্বাভাবিক, অসাধারণ। আসলে হয়তো কি তখন ওই যারা টাকা বরাদ্দ দিত তারা ওগুলা নিজেরা নিজেদের মতো করে ফেলত। তো আমি কারো দোষ দিই না, কিন্তু আমার মধ্যে যেই আমি জাস্ট মাস্টার ডিগ্রি পাস, এটা ফ্রেশ মন মানসিকতার ছেলে, আমার মনে হয় যে আমি যা পাই তাই খরচ করি। এই এবং ওই যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওনাকে বলছি 1 টাকাও কিন্তু এদিক থেকে এদিক হবে না, এদিক থেকে ওদিক হবে না। বলছে না না, আপনি যা করেন। ওখানে আমাকে বিপুল সহযোগিতা আমি পাইলাম, বাঙালি অনেক বসে, পুরোটাই সমতল, চতুর্দিকে পাহাড়, আর পুরোটা সমতল। তো অনেক ঝামেলা টামেলা, আমার কাছে খালি ইউনিটের চিঠি দিত, এদিকে ঝামেলা হয়েছে তদন্ত রিপোর্ট দেন, হ্যান দেন, হ্যাঁ।
এইটা করতে করতে এসে যাই। করে করে একটা দিন ভয়াবহ একটা ঘটনা ঘটল। আমার পাশেই ছিল আর্মি ক্যাম্প, পাশে ছিল বিডিআর ক্যাম্প তৎকালীন, পাশে ছিল আনসার ক্যাম্প, পুলিশ ক্যাম্প, মানে ক্যাম্পের আশ্বাস সবসময় চতুর্দিক। তারপর ওদের গোয়েন্দা বাহিনী, আমাদের সরকারের গোয়েন্দা বাহিনী এ ছিল, আবার ইয়েরাও ছিল। এবং মজার ব্যাপার ছিল যে আমার স্কুলের ইয়ে কেরানি ছিলেন হেডম্যানের আপন জামাতা, এবং অঙ্কের টিচার ছিলেন ওনারই ছেলে। একদিন দেখলাম ওরা কেউ নাই, হুম ওরা কেউ নাই, এবং যারা উপজাতীয় বা আদিবাসী যাই বলেন, এটা নাই। তা আমি আমার ওই আগের যে ভারপ্রাপ্ত হেডমাস্টার ছিলেন, ওনার নাম ফরিদ মাস্টার। তো ফরিদ মাস্টার নামে চিনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি? বললো যে বিষয়টা লক্ষণ খারাপ। হুম লক্ষণ খারাপ বুঝে গেলাম, কারণ ওই পাশেই তাইনজং আর আতালং আর একটা গ্রাম, এখানে একটা ছড়ার মতো, মানে যেটা নদী হয়ে গেছে, ফেনী নদী হয়ে গেছে, ওটা পার হইলে কিন্তু ভারত। হুম হুম ওরা সবাই ভারতে চলে গেছে। হুম তো একদিন ফাইন মর্নিং এ যখন ঘুম থেকে উঠলাম, সেই মর্নিংটা ফাইন ছিল না, খুব বেদনাদায়ক ছিল। বাজারে আগুন দিয়েছিল চতুর্দিকে, এখন 8 জন ওই দোকানি মারা গেছে, দোকানে ছিল। এই সিনারিও আমি বলতে পারবো না। আমি গেলাম, আমি বললাম যে আমি আর থাকবো না, নিজেকে বলতাম না। তো আমি যখন, আপনি বলতে পারেন যে এত কিছুর মধ্যে আপনি একটা মাস্টার ডিগ্রি করে গেছেন, হ্যাঁ, আমার যে কত রকম সরকারি তদন্ত হয়েছে, কেন আমি কি নকশালিস্ট কিনা এইটা প্রমাণ করার জন্য আমাদের সরকারের বাহিনী লেগে গেছিল। মানে কেন এই যুদ্ধের মধ্যে একটা ছেলে, হ্যাঁ, যে এইখানে আসবে। হুম তো যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম আমি চলে আসবো, কাউকে বললাম না। তো আমার যা ইয়ে ছিল, আমি just একটা ফরিদ মাস্টারকে বললাম যে আমি কয়েকদিনের জন্য ইয়েতে যাই, সিচুয়েশন তো ভালো না, তো আমি চলে যাবো। বলে আপনি আসবেন স্যার? নিশ্চয়ই আসবেন। কিন্তু মিথ্যা কথা বলতে হয়েছিল আমার, আমি আর যাইনি। এই হলো আমার শিক্ষকতার জীবন। তো ওই যে ভিতরে ছিল যে মার্কটালি, ওই মার্কটালি আমি একদিন সুযোগ পেলাম, আমার রেজাল্ট হইলো, সবই হইলো। আমি ফুলকি নামের একটা প্রতিষ্ঠানে সুপারিনটেন্ডেন্ট হিসেবে জয়েন করলাম। তো উনি দৈনিক পূর্বকনের একটা প্ল্যানিং এর মধ্যে ছিল, 3-4 জনের মধ্যে উনি, শিশির দত্ত, মোহাম্মদ বেলাল, এরকম করি, ইউসুফ চৌধুরী মালিক। তো ওরা বিজ্ঞাপন দিল আদালতে, আমি ইয়ে করলাম, অ্যাপ্লাই করলাম, রিটেন ভাইভা সবই হইল। তো আমি রিটেন ভাইভাতে আমি ফার্স্ট হই, প্রথম হই। অনেকের পরীক্ষা দিয়েছি, শতাধিক। এরপরে আমি এই 1986 সালে 10 ফেব্রুয়ারি পূর্ববঙ্গ প্রকাশ করি, প্রথম প্রকাশিত হয়, প্রথম মানে প্রথম। যাত্রা শুরু হলো হ্যাঁ। এটার তা আমি 1 তারিখ থেকে এখানে শিক্ষানবিশ। শিক্ষা মানুষ। আমি শিক্ষানবিশ থেকে জুনিয়র, জুনিয়র থেকে সিনিয়র, সিনিয়র থেকে চিত্রকূটা, এরকম একটা এর মধ্যে গেলাম। যে তারপর আমি ভোরের কাগজে চলে গেলাম। এই হলো আমার সাংবাদিকতার জীবনের ভোরের কাগজে সেখানে বুরুচি হিসেবে যান, চিফ হিসেবে জয়েন করলাম। সেখানেও কতদিন ছিলেন? এখানেও ছিলাম 3-4 বছর। তারপরে আমি যাই দিন, আচ্ছা, ভোরের কাগজে যখন আপনি বুড়ো চিফ হিসেবে যান, আমরা যতটুকু শুনেছি ভোরের কাগজে আজকে যে ধরেন সম্পাদক শ্যামল দত্ত, শ্যামল, তখন মনে হয় ভোরের কাগজে উনি রিপোর্টার হিসেবে কাজ উনি করছেন, রিপোর্টার ছিলেন। সাধারণ রিপোর্টার একজন। এবং শ্যামল দত্ত চট্টগ্রামেরই ছেলে, হুম, আমাদের সাতকানিয়া।
এবং আমরা খুব বন্ধু, হ্যাঁ, তুই তুকারি সম্পর্ক। তো ইয়ে ছিল, আমি ওইখানে ছিলাম। পরে সে আমিও ছেড়ে দিয়েছিলাম, তারপরে সে একটু পলিটিক্যালি চলে গেল, তারপরে ভোরের কাগজ থেকে পরে কোথায় আসেন আপনি? জায়জাদিন জায়জাদিনও ছিলেন, জায়জাদিনও বুরুচিপ। জায়জাদিনেরও ঘুরছি, তারপর ওটাকে প্রতিষ্ঠাকালীনই ছিলেন বুরুচিপ। প্রতিষ্ঠাকালীন আপনি তো বেশ অনেক পত্রিকা প্রতিষ্ঠাকালীন ছিল। 24.com প্রতিষ্ঠাকালীন বুরুচিপ, হ্যাঁ, তারপর কালাকণ্ঠের প্রতিষ্ঠাকালীন। কালেকণ্ঠেরও প্রতিষ্ঠাকালীন, হ্যাঁ হ্যাঁ, বলছি ওইটাতে লম্বা সময় ছিল, 8 বছর। হ্যাঁ হ্যাঁ। তো আমার খুব মানে আনন্দদায়ক জায়গা ছিল পূর্ববঙ্গ হুম। এবং এই বিডি নিউজ 24। আচ্ছা আচ্ছা। তো অন্যগুলোতে অত মানে আমার কোনো ভেজালও ছিল না আসলে, কিন্তু আমার যখন মিলে না তখন আমি ছেড়ে দিই। আচ্ছা, একটা জিনিস আমরা জানতে চাচ্ছি যে বলেন। ধরেন মানে সাংবাদিকতা পেশাটা এখন বর্তমান যে প্রেক্ষাপট নিয়ে জার্নালিজম করছে ছাত্ররা বা জার্নালিস্ট থেকে জার্নালিজমে আসছে, এই জায়গাটাতে এটা দেখা যাচ্ছে মানে ডিফারেন্টটা একটু ভিন্ন। মানে আপনারা যে সময় সাংবাদিকতা করেছেন আর এই সময় সাংবাদিকতা, এই জায়গাটা কিভাবে দেখছেন আপনি? এটা খুব মারাত্মক, মানে আকাশ আর পাতালের পার্থক্য যদি বলি, হুম সেম। হুম। যেমন এখন হলো ডিজিটাল যুগ, হ্যাঁ। এই যে আপনি কথা বলতেছেন, আমি কথা বলতেছি, এটা যাচ্ছে, ভাবাই জানি। হুম এই যে মোবাইলটা, জীবনেও ভাবিনি। হুম। একটা ল্যান্ড ফোন পাওয়া মানে এটা সৌভাগ্যের ব্যাপার ছিল যে কোনো মানুষ, নট অনলি জার্নালিস্ট, যে কোনো মানুষ। আমি যখন ইয়েতে প্রথম অবস্থায় ভোটার কাছ থেকে মানে ইয়েতে সরি কালেকন্ড সরি মানে পূর্বকুম থেকে আমি ভোরের কাজে আসেন? না ভোটার কাছে গেছি, হ্যাঁ গেছি ওটা আরো অনেক পরে। হ্যাঁ। তো 2 বছর ঠেকাই দিয়েছিলেন আমাদের মালিক, এই যে সদ্যেয় ইউসুফ সাহেব। চৌধুরী, আল্লাহ ওনাকে ব্যাস নসিব করুন। হুম। উনি আমাকে ভীষণ স্নেহ করতেন। উনি আমার বাসায় যখন শুনলো যে প্রথম আলো ভোরের কাজ ভেঙে প্রথম আলো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ জানা, হ্যাঁ, না 98 সালে এটা হ্যাঁ, প্রথম আলো আসতেছে মাঠে। হ্যাঁ মার্কেট। তো তখন আবুল মোমিন সাহেব এটা হ্যাঁ, বুরুচিপের দায়িত্ব দায়িত্ব আছে। হ্যাঁ। নিয়েছিলেন। তো উনি আমাকে বাসায় ডেকে আমার মিষ্টি টিষ্টিও খাওয়াইছিলেন। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, নিঃসন্দেহে উনি শ্রদ্ধেয়। তো এইটা কিভাবে যেন মানে জেনে গিয়েছিল আর কি, হুম পূর্বতন অথরিটি। তো তখন আমাকে আর নো হইতে পারে না। আমার বাসায় ল্যান্ড ফোন দিল, মানে বিস্ময়কর ব্যাপার যে আমি কোনো অ্যাপ্লাই করি না, সমস্ত কিছু উনি বিটিআর, এটা বিআরটিসি না বিটিআরসি হ্যাঁ, টেলিফোন, টেলিফোন ভবন থেকেই করছে সব। বলছে যে তুমি যাবে না। হুম, আমার ঘরে ওই টেলিফোন 1 সপ্তাহের মধ্যে টেলিফোনটা লাগবে। মানে টেলিফোন মানেই তখন একটা হ্যাঁ, এটাও মানে হরিণের একটা একদম সোনার হরিণ type এর। নারণ ছিল। আমি আর প্রথমত গেলামই না। হ্যাঁ, প্রথমত চেয়ারম্যান সাহেব আমাকে ভালোবাসে ছেলের মতো। হুম চতুর্থ ছেলে বলতো, ওনার কোনো মেয়ে নাই, 3 জন ছেলে। হুম। আমাকে চতুর্থ ছেলে হিসেবে গেস্টদের পরিচয় করে। তো উনাকে অ্যাভয়েড করা আমার সমস্যা। ভোরের কাজটা কেন গেলাম, ভোরের কাজটা এটা যে তখন সাবের হোসেন চৌধুরী হুম সাহেব, যিনি সাবেক মন্ত্রী, উনি ওই ওনাকে আমি খুব জ্বালাইতাম। উনি উপমন্ত্রী ছিলেন, নৌপরিবহন উপমন্ত্রী ছিলেন, হুম। ভীষণ জ্বালাইতাম। উনি ঢাকা থেকে একদল শ্যামল সহ অনেককে নিয়ে আসেন। তা আমি তখন খালি আসলে বাস্তবতা যেগুলো বলা দরকার সেগুলোই বলতাম। তো যখন উনি ভেঙে গেল তখন শ্যামলকে বলবো যে ওই ফারুক ইকবালকে আমার দরকার। শ্যামল বলবো যে এই সাহেব ভাই তোমাদের চাইতেছে, তুমি একটু প্লিজ প্লিজ জয়েন করো। আমাদের তাইলে তো ওনারা আর কিছু বলতে পারবো না। কয় না, পারবা পারবা। উনি অন্যরকম। ওই তখন অনেক কিছু ওই দরজা বন্ধ করে কান্নাকাটি টাইপের ব্যাপার হয়েছিল চেয়ারম্যান সাহেবের সাথে। আল্লাহ, উনি মক্কা শরীফে উনি ইন্তেকাল করছেন হজ করতে গিয়ে, ওইখানে ওনার খবর। তো আসলে এই ধরনের মানুষ আমি পাবো না।
আমার না। জীবনে এই যে bdnews24.com, তৌফিক ইমরোজ খালেদি, আমার নামটা আমার বলতে হবে, উনি নোটিশ দিয়ে দিয়েছেন ঢাকা ফারুক ইকবালকে কেউ মানে চিফ রিপোর্টার এবং নিউজ রিপোর্টার কেউ কোন পর্যন্ত চালাবে। আপনারা জানেন না উনি কি জিনিস। উনি এখনো আমার সাথে কথা বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সাংবাদিকতা মানে ওই কাল আর এই কাল, মানে সে কাল আর এই কাল, মানে এই বিষয়টা এখন তো বলছিলাম যে আমাদের টোটাল পূর্ব কোণে, আমি আবার পূর্ব কোণে যাচ্ছি, একটা ফোন ছিল ল্যান্ড ফোন, এডিটর সাহেব কেজি মুস্তফা সাহেব, বিখ্যাত সাংবাদিক। হুম, তো উনি রাষ্ট্রদূত ছিলেন বঙ্গবন্ধুর সময়ে ইরাকে। তো উনি 40 বছর সাংবাদিকতা করছেন, বা 42 বছর সম্ভবত। তো ওনার রুমে একটা ল্যান্ডফোন, আর একটাই ল্যান্ডফোন সবার জন্য। তখন অর্ধরাতের রফতারে বিখ্যাত সাংবাদিক ফয়েজ আহমেদ সাহেব পরিচিত ছিল। মানে আমার সৌভাগ্য যে ওনাকে আমি মানে ওনার সাথে আমার কাজ করতে পারছি। এই টেলিফোনে উনি নিউজ দিতেন আর লিখতাম জুনিয়র তো হ্যাঁ। পরে আরেকজন জুনিয়রকে আনলাম নিজে বাঁচার জন্য। তো ফোন ছিল না, একদম অন দ্য স্পট আমাদের যাইতে হয়েছে। হুম। আর বর্তমানে এলো যে ফোন, তারপরে অনলাইন, টেলিভিশন, অমুক সমুক, মানে এত বিস্তৃত। এখনকার জার্নালিস্টরা একটু সময় নেই। এখনকার জার্নালিস্টরা, তখন আমরা কায়িক শ্রম করতেছি, যাইতে হয়েছে। এখনকার জার্নালিস্টদের অন দ্য স্পট যাইতে হয়। তারা কি করে, দুই একটা ইয়ে করে রাখে, যারা মানে এটাকে কি বলবো আমি, মানে অলস কিংবা সুযোগ সন্ধানী বা এরকম কিছু আর কি। মানে খেটে খাইতে চায় না, মানে নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করতে চায় না। এরা কি করে, কয়েকটা ইয়ে খুলে রাখে, ওটাকে কপি পেস্ট করে। আর মোবাইল তো আছেই, মানে দেখি তো। মানে আমরা এক সময় শুনতাম যে কপি পেস্ট, এখন এটা শব্দটা এসে গেছে। এক সময় একজনের লেখা থেকে যখন ডুপ্লিকেট করতে, মানে একটা ছায়া সাংবাদিকতা, হুম, এটাকে আমরা একসময় ছায়া সাংবাদিকতা বলতাম, এটা এখন হয়ে গেছে কপি পেস্ট হুম, পুরোটাই, তাই না? একটু এদিক সেদিক করে দেয়। ঘষা মাজা করে হ্যাঁ। করছে। এখন বিষয়টা হলো যে পারভেজ, আপনাকে বলি যে খুবই দুঃখজনক আসলে আমরা কেউ এখনকার জার্নালিজমটা শুধু হেঁটে করবে। এই যে আমরা অনুসন্ধানী রিপোর্ট বলি, ডেপথ রিপোর্ট বলি, এগুলো হচ্ছে হয় না। এখন হয় কি, সবই ভাষা ভাষা, খুবই দুঃখজনক। মানে জার্নালিস্ট আর ঠিক জার্নালিস্ট না। জার্নালিস্ট বললে আমি তো অত পেয়ে যাই। মানে আপনি কি মনে করেন যে মানে বর্তমান প্রেক্ষাপট, বিগত সময়ে এই যে সাংবাদিকতাটা কি সোশ্যাল মিডিয়াটা কি নষ্ট করেছে? যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়া বলি, এই জায়গাটা কি সাংবাদিকতাটাকে কি ধ্বংস করেছে মনে করেন? আমি ঠিক ওই রকম ভাবে মনে করি না। কারণ জার্নালিজম থাকবে, হুম, যুগ যুগ থাকবে, আজীবন থাকবে। আমার ধারণা কেয়ামত পর্যন্ত থাকবে। হয়তো আপনি যদি বলেন যে প্রিন্ট মিডিয়া থাকবে কিনা, নাকি হ্যাঁ, এটা একটা প্রশ্ন তো সেটা আসবে। অন্যরকম ব্যাপার, এটা সময় বলে দিবে। হুম, কিন্তু আমরা যখন আমেরিকার মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায় হুম, এখনো দেখি প্রিন্ট মিডিয়া আছে, হ্যাঁ। তখন আমরা একটু ভরসা পাই। কারণ আমার ম্যাক্সিমাম bdnews24.com ছাড়া হুম, আমি আর কোনো অনলাইন পত্রিকায় কাজ করি না। হুম, প্রিন্ট মিডিয়া এটা হুম, ডকুমেন্টারি হয়। হুম। তো এই একটা ডকুমেন্ট থাকে, আপনি দেখে যে প্রিজার্ভ করতে পারেন। আচ্ছা, আপনার প্রশ্নটা কি ছিল যে মানে মানে আমার প্রশ্নটা ছিল যে এই যে বর্তমান যে সাংবাদিকতা হুম, আর ওই কালের সাংবাদিকতা, এই দুইটার মধ্য দিয়ে এখন যে সাংবাদিকতা ধরেন সোশ্যাল মিডিয়া
প্লাস এটার সাথে জড়িত হচ্ছে যে আমাদের যে সাংবাদিকতা, ছায়া সাংবাদিকতা, কপি পেস্ট, এই সাংবাদিকতাটা আসলে আমাদের ভবিষ্যৎ। এখানে আমি আমি মনে করি যে সাংবাদিকতা যতদিন সভ্যতা টিকে থাকবে ততদিন সাংবাদিকতা টিকে থাকবে এবং জোরালোভাবে টিকে থাকবে। কোন মিডিয়া টিকে থাকবে সেটা আমি আপনাকে 100% বলতে পারবো না। কিন্তু এখানে নীতিমালার, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের নীতিমালার যে সংকট, এই সংকটের কারণে এগুলো নাইলে হইতো না। আপনি বলেন বাংলাদেশের আজকে স্বাধীনতার 53 বছর, প্রত্যেক কিছুর একটা না একটা নীতিমালা। আইনজীবীর নীতিমালা হবে, এলএলবি পাস করতে আইনজীবী হয় না, তাকে রিটেন দিতে হয়, তাকে ভাইভা দিতে হয়, তারপরে বার কাউন্সিল ইন্টার্নশিপ নিতে হয়, দিয়ে তারপরে ইন্টার্নশিপ। এরকম প্রত্যেকটা জায়গায় নীতিমালা আছে। কিন্তু কেন নয় সাংবাদিকতায়? কে এডিটর হবেন, কে রিপোর্টার হবেন, কে সাব এডিটর হবেন বা অন্য কিছু হবেন, কে মালিক হবেন? এটা কোনো চোরা কারবারই তো মালিক এখানে ভাই। হ্যাঁ, তো আপনি কি আশা করতে পারেন? এক একজন বিশাল এই দুর্নীতি করে বিশাল সম্পত্তির মাল, তখন সে কি করে? একটা পত্রিকা বের করে যে আমার বিরুদ্ধে যেন কেউ না লেখে। আমি দৃষ্টান্ত সহ বলতে পারি কিন্তু বলছি না। তো এই তাতে হয় কি, জার্নালিজমটা একদম বাজে জায়গায় চলে যায়। যেমন সাংবাদিককে সাংঘাতিক যে বলা হয়, লজ্জা লাগে যে আমার সারাটা জীবন আমার কোনো দোকান নাই, কোনো ব্যবসা নাই, কোনো জায়গা নাই, জমি নেই, এরকম অনেক জার্নালিস্ট আছে। আমি নিজের ভুল পিটানোর দরকার নেই, অনেক ভালো সব সাংবাদিক আছে, আছে বলেই সাংবাদিকতা টিকে আছে। আই বিলিভ সো। তো এখন কেন হবে না সাংবাদিকতার নীতিমালা? আপনি দেখেন এই যে হাসান মাহমুদ চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী, উনি এই মৎস্য দিবসে মানুষরা বা মৎস্যমন্ত্রীরা যেরকম এই বালতি ভর্তি পোনা ছেড়ে দেয় না, হাজার হাজার পোনা ইয়ে পুকুরে বা কোনো জলাশয়ে, হ্যাঁ, হ্যাঁ, উনি ওইরকম পোনার মতো ছেড়ে দিলেন অনলাইন, বুঝল? আরে অনলাইন করেন, অনলাইন করতে বাধা নাই, টেলিভিশন দেন বাধা নাই, প্রিন্ট মিডিয়া বাধা নাই, কিন্তু কোনো নীতিমালাই রাখবেন না আপনি। না, তারা তো হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন প্রস্তাবনা ছিল যে নীতিমালা করবে, এই নিয়ে অনেক কাটছিট করতে করতে তারা এই নীতিমালাটা কেন করলো না? কেন করে না? আবার সরকার, প্রত্যেকটা সরকার, আমি কোনো কিন্তু আওয়ামী লীগকে দোষারোপ করতেছি না, অনেক সরকার আছে, এই সামরিক সরকার আছে, অমুক সরকার তমুক সরকার, বহু সরকার আছে, এখনো আরেকটা সরকার আছে, এখন একটা অন্তর্বর্তী আছে না? তো অন্তর্বর্তীর কাছে তো চাওয়ার বিষয় নাই। এখন যারা কেবল সরকার, মানে জনপ্রতিনিধিত্ব করেন, ভোটের মাধ্যমে নির্বাচিত, আমরা ওদের কাছে চাইব ওরা কি করলো, ওরা কোনো কিছু করে না কেন? আমার প্রশ্নটা সেইটা। কেন সাংবাদিকতা, যে একটা ট্রাক ড্রাইভারও যদি বলে যে আমি সাংবাদিক, পারে। একটা রাস্তার শ্রমিক যদি বলে আমি সাংবাদিক, পারে। একটা এই ক্লাস 5 পড়ে নাই সে যদি বলে আমি সাংবাদিক, পারে। কারণ আপনার কোনো ক্রাইটেরিয়া নাই যে সাংবাদিক হইলে মেট্রিক পাস হইতে হবে। হ্যাঁ, না, এখন যেটা হচ্ছে যে আওয়ামী লীগ, যেটা হচ্ছে যে গত এই অন্তর সরকারের আগে যে আওয়ামী লীগ ক্ষমতা ছিলেন তখন প্রেস কাউন্সিল চেয়ারম্যান এটা বেশ কয়েক জায়গায় বিভিন্ন জেলায় সমাবেশে গিয়ে মানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে। তো মত বিনিময়ে নাকি উনি বলেছেন যে সাংবাদিকতা করতে হলে কমপক্ষে ডিগ্রি পাস লাগবে। কিন্তু এই জায়গাটা থেকে আমি যতটুকু জানি, বর্তমান বিচারপতি যিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, তার আগেরও যিনি মমতা সাহেব ছিলেন একজন বিচারপতি, এবং শেষ পর্যন্ত উনি প্রায় মনে হয় 3বার ছিলেন উনি এই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। তখন উনিও বলছে যে ডিগ্রি পাস লাগবে সাংবাদিকতা, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে না। কিন্তু কেন করতে পারে না? তাদের মধ্যে কোনো কি ঘাবলা আছে কিনা? না, এই প্রশ্ন আপনার যেমন আমারও তেমন।
আচ্ছা, আপনি বলেন তো এই প্রেস কাউন্সিলটার কাজটা কি, হ্যাঁ, কর্মটা কি, ওর ধর্মটা কি? হ্যাঁ, ওর ধর্মটা আপনি বলতে পারবেন? আমি তো এই যুগ যুগ ধরে প্রেস কাউন্সিলের কোনো কর্মও দেখি না, ধর্মও দেখি না। হুম, আচ্ছা, একজন সাবেক বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে ইয়ে করা হয়, চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যান করা হয়। হুম, আচ্ছা বাবা, আপনি কেন 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 এই জিনিসটা সরকারের কাছে কেউ কি প্লেস করছে না। যে একজন সাংবাদিকতার জন্য এই জিনিসগুলো দরকার? আচ্ছা, আরেকটা জিনিস ফারুক ভাই, আমরা জানতে চাচ্ছি যে, দেখেন, গণমাধ্যম একটু আগে আমি বলেছেন, আপনিও বলেছেন, আমিও বলছি, সেটা হচ্ছে যে নীতিমালা নেই, কিন্তু এখন দেখা গেছে আপনি গণমাধ্যমের জন্য বেশ কয়েকটি সংস্থা তৈরি করেছেন, যেমন এই যে প্রেস কাউন্সিল বলেন, পিআইবি বলেন, পিআইডি বলেন, এগুলোকে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ রেখেছেন, এবং সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সব কিছু মিলিয়ে। কিন্তু আদৌ কি এই যে এতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে কি আদৌ কি সাংবাদিকতা তৈরি হচ্ছে, বা সাংবাদিকতাটার মানে যেটাকে বলা হয় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো কোনো সাংবাদিকতা বা ভবিষ্যৎ দেখা যাচ্ছে, নাকি এটা আমরা অন্ধকারের দিকে যাচ্ছি? তাহলে এই এতগুলো সংস্থাটা কেন? একটা জিনিস আমি প্রথমেই বলছি, প্রেস কাউন্সিল এটা একটা অথর্ব সংস্থা, হুম, হ্যাঁ, বা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এখানে আসে বেতনভোগী, বেতন নেয়, সুবিধা নেয়, গাড়ি নেয়, আর কিছু নেই। গাড়ি নেয়, আর কিছু নাই। হ্যাঁ, ওদের কোনো ফাংশন, ওদেরকে বলেন যে কি ফাংশন আছে, বলতে পারবেন হুম, না। এটা এটা গেছে ঘটতে। আচ্ছা, তো এটাকে কেন পুষে গভর্নমেন্ট? আই ডোন্ট নো, আই এম সরি। তারপরে তো আপনার আপনি ইয়ে আছে। পিএডির কথা বলছেন, হ্যাঁ, পিএডি গভর্নমেন্টের পারপাস সার্ভ করে, হুম, হ্যাঁ, ক্ষমতাসীন গভর্নমেন্ট। হ্যাঁ, ক্ষমতাসীন সরকার। হ্যাঁ, এটাও গেল, এটাও চল। আচ্ছা, ওইটা করলো, এটা এটা কাজ তো করছে। হ্যাঁ, করতেছে, হ্যাঁ, পিএডি দরকার আছে গভর্নমেন্ট, হ্যাঁ, হুম, গভর্নমেন্টের দরকার আছে। হুম, এখন মন্ত্রী আসছেন, সবাইকে জানাইলেন যে হ্যাঁ। মন্ত্রী আসবেন, প্রেস কনফারেন্স কিন্তু কিন্তু বর্তমান পিআইডি তো এরকম কাজ আসছে। আমরা জানতাম যে পিআইডির কাজটা হচ্ছে যে সাংবাদিকদের সাথে তাদের একটা কি কমিউনিটি তৈরি করা, সাংবাদিক বা বিভিন্ন পত্রিকা গুরুচরদেরকে জানিয়ে দেওয়া, মেসেজ দেওয়া। ও এই ধরনের তো তারা তো এখন ইদানিং করে না, তারা তো জানা, ওদেরকে ফোন করে জানতে হয়। যদি না করে তারা দায়িত্বে অবহেলা করছে, হ্যাঁ, কিন্তু কিছু কাজ করে। হুম, আচ্ছা, পিএডি তো দরকার আছে, কিন্তু প্রেস কাউন্সিলটা কেন? আচ্ছা, তো আর পিএডির কথা বলছেন, হ্যাঁ, প্রেস ইনস্টিটিউট গুরু, যেটা হ্যাঁ, গুরু না বাংলার, বাংলাদেশ আর কি। তো ওরা ট্রেনিং দেয়। হ্যাঁ, ওরা একটাই, সবথেকে একটা খারাপ বিষয়টা হলো পিআইবি, ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ওরা প্রশিক্ষণ দেয় সাংবাদিক। ইটস গুড, নাইস থিং। হ্যাঁ, হুম, গবেষণা করে, বই রাইট করে, ম্যাগাজিন করে, ইটস ওয়ান্ডারফুল। আমার কাছে এই ধারণাটা খুব চমৎকার। হুম, কিন্তু ওয়াই সেটা সেন্ট্রালাইজ, সেন্টারে। শুধুই ঢাকায় কেন? হ্যাঁ, তারা যে এই যে ইদানিং আবার একটা চালু করছে, গত বছর খানেক হয়েছে, গত 3 বছরও শেষ প্রায়, ওর যে এখন পিএবির মাধ্যমে আপনি এখন ওই যে মাস্টার্স, সাংবাদিকতা মাস্টার্স করতে পারবেন, এটা চালু করছে তারা, তাও সেন্ট্রালাইজ। তো এটাকে তো আমি যতটুকু জানি যে আপনি তো এইটা নিয়ে গত 7 বছর একবার উদ্যোগ নিয়েছেন, প্লাস চট্টগ্রাম বিভাগওয়ারি বা বাংলাদেশে বিভাগওয়ারি করে 8টা বিভাগে 8টা কেন্দ্র সেন্ট্রাল তৈরি করা হোক। হ্যাঁ, যাতে আর মানুষের ভোগান্তি হতে না হয়, সাংবাদিকতা করতে যত সেন্ট্রালাইজ আপনার ওখানে প্রশিক্ষণের জন্য যেতে না হয়। এখন দেখা গেছে প্রশিক্ষণের জন্য যেটা সেন্ট্রালাইজ করে ওটা 10-15 দিন করে ওখানে থাকতে হয়, আবার যেগুলো বিভাগওয়ারি করে বিভিন্ন প্রেস ক্লাবে সেটা 1 দিন বা 2 দিনের কর্মশালা, সেখানে কি আসলে সাংবাদিকতা তৈরি হয় 1 দিন বা 2 দিনের জন্য? এইখানেই মানে এটা খুব মানে এটার কি বলবো, হাস্যকর বলবো তাদেরকে আবার সনদ দিচ্ছে কিন্তু। না, সনদটা দিচ্ছে আপনার 2 দিনের কাজ, হ্যাঁ, আপনাকে সময় দিবে 3 দিন, যে হ্যাঁ, আপনাকে ডাকা হলো হুম, টেকনাফ থেকে তেঁতুল। হুম, কত হাজার সাংবাদিক, আপনি কয়জনের প্রশিক্ষণ দিচ্ছেন? সাংবাদিক তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে, বাড়ছে, যেহেতু নীতিমালা নেই, বাড়ছে। হুম, হাসান মাহমুদ আরো বাড়াই দিচ্ছে মাছের পোনার মতো। তো একটা পিএবি কি পারে এটা? প্রথম কথা এটা হাস্যকর কেন বললাম, যে 3 দিনের কথা বলা হয়েছে, আপনি গেলেন, হ্যাঁ, বিকালের একটা, প্রথম দিন গেলেন বিকালে একটা সেশন, পরের দিন একটা সেশন,
তারপর দিন আপনি চলে আসলেন সার্টিফিকেট, তার মানে আপনি দুইটা সেশন, দুইটা বক্তব্য শুনলেন, লেকচার শুনলেন, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি 5 বছর 6 বছরে এক বছর লেকচার শুনেন, তাতে একজন সাংবাদিক তৈরি হয় না, হয় না। এই জন্য আমি মিনিমাম তো মিনিমাম যদি এটা ধরেন এখন হয়তো পিআইবির মাধ্যমে এটা 1 সপ্তাহ 15 দিন হইতো, হ্যাঁ, অথবা এটাকে তারা এটাকে করতে পারতো আজ থেকে। আমি মনে করি যে ধরেন এই মাস্টার্সটা চালু আগ থেকে ওরা চিন্তা ভাবনা করলে আরো 10 বছর বা 15 বছর আগে থেকে যদি এটাকে 3 মাস মানে ত্রৈমাসিক বা 6 মাসিক একটা ডিপ্লোমা কোর্স তৈরি করতে পারতো, এইটাকে করলে কিন্তু আরেকটু সাংবাদিকতাটা আরো এইটা অনেক বেটার। কিন্তু আমি সবথেকে যেটা মনে করি আর কি, যে কারণে আমি খুব চেষ্টা করছি 7 বছর থেকে, হুম, জাস্ট আমি কালের কণ্ঠের যখন গুরুজি তখন থেকে আমার সিনিয়র বন্ধু বিজি হইলেন, একটা আমি তার কাছে গেলাম, এই যে- তার সাথে কথা বললাম, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি মন্ত্রীর সাথে দেখা করেছিলেন, কথা বলেছেন, হাসান মাহমুদের সাথে কথা বলেছেন। কথা বলছি, হ্যাঁ। ওনার বাসায় চট্টগ্রামে গেছি, হুম। আমি মেয়র, সর্বশেষ মেয়র রেয়াজল কর্মীর সাথেও কথা বলেছেন হ্যাঁ, আপনার। ওনার সাথে কথা হইল না। হুম। মানে মানে জিনিসটা সবাই নিচ্ছে, কিন্তু আমি হ্যাঁ। যেটা বলছি কেউ অস্বীকার করতেছে না। হ্যাঁ হুম। তো ইভেন শ্যামল দত্ত আমার বন্ধু যখন হইলে, যে সেক্রেটারি হইল প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের। জাতীয় প্রেস ক্লাবে, হ্যাঁ তাকেও বললাম, সে আমাকে এমন একটা কথা বললো যে যেটা হয় না। হুম। তো যখন আমি ব্যর্থ হইলাম, আমি আমার চেষ্টা করছি। এখন তো আমি শুনেছি যে আপনি ব্যর্থ হয়েছেন বলতে, এটা আমরা আসলে আপনি ব্যর্থ হয়েছেন বললে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আপনার ব্যর্থতার জায়গাটা তো আপনি একটা জায়গা তৈরি করছেন, যেটা হচ্ছে যে আমরা খুব জানতে পারছি খুব শীঘ্রই আপনি একটা চট্টগ্রাম সাংবাদিকদের জন্য প্লাস চট্টগ্রাম বিভাগের জন্য আপনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যেটা চট্টগ্রাম সাংবাদিক একটা ইনস্টিটিউট তৈরি করছেন, যেখান থেকে সাংবাদিকরা হাতে কলমে 3 মাস বা 6 মাসের প্রশিক্ষণ দিতে পারবে। এই ধরনের একটা ইনস্টিটিউট আপনি তৈরি করছেন, এটা হয়তো যত সম্ভব আপনার ডিসেম্বর থেকে চালু করবেন, এটা আমরা জানতে পেরেছি। না, কথা ঠিকই আছে। যখন আমি হতাশ হলাম, আমি চাইনি আমি নিজে করব, কারণ আমার ওই একটা ইনস্টিটিউট করা মানে কি, অনেক অর্থ সম্পদ, জায়গা টায়গার ব্যাপার আছে, অনেক রিসোর্স পার্সন আছে যাদের, রিসোর্স পার্সন তো আইসা এমনি বক্তৃতা দিয়ে যাবে না। হুম হুম। ওরা যেহেতু 90 মিনিটে একটা ক্লাস নিবে, তাদের ক্ষেত্রে কম আছে, ওরা একটা স্টাডি করে আসবে বিভিন্ন ক্ষেত্রে। তো ওদের একটা এটা কি বলে মানে সম্মানী ভাতা দিতে হবে, হ্যাঁ, অন্তত মোটামুটি- যাতায়াত ভাড়াটাও দেওয়ার প্রয়োজন। না, শুধু যাতায়াত ভাড়া দিলে তো হবে না, ওইটা ওই সম্মানী না একটা দিলে তো সম্মানিত হবে না। দিতে হবে। হুম, তো সেই সম্মানটা কম না কিন্তু। হুম। তো করলাম, কিন্তু এখন ভাবছি এটা কেন করলাম, যে হতাশ হয়ে আসলে করলাম। আচ্ছা, আমি পরে দেখি। আপনার ইনস্টিটিউটের নামটা কি দিয়েছেন? আমি চট্টগ্রাম জার্নালিজম ট্রেনিং ইনস্টিটিউট, খুব সুন্দর নাম। CJTI, তাহলে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আপনি পয়লা ডিসেম্বর 1 ডিসেম্বর থেকে আপনি উদ্বোধন করতে যাচ্ছেন, বিজয়ের মাসে। বিজয়ের মাসে উদ্বোধন করবেন। আমরা চাই চট্টগ্রামে এই ধরনের ইনস্টিটিউট দিয়ে বিজয় উল্লাস হোক, বিজয়ে দিয়ে সাংবাদিকতা আবার আমি যদি 5 জন বা 10 জন জার্নালিস্ট আমি তৈরি করতে পারি, আমার সাংবাদিকতার বয়স কি 86 থেকে এখন 39 বোধহয় রানিং, 38 বছর পার। হ্যাঁ, তো আমি যদি 5 থেকে 10 জন জার্নালিস্ট আমি তৈরি করতে পারি, আমি তো থাকবো না। হুম। হ্যাঁ, মানুষ তো মরণশীল, হ্যাঁ হ্যাঁ। চলে যাবে। তো ওরা একদিন আমার নামটা করবে। আচ্ছা, আমরা শেষ করতে যাব ভাববে দীর্ঘক্ষণ কথা বললাম, আপনার অনেক জীবন কাহিনী গল্প শুনলাম আমরা, এই গল্পের মধ্যে দিয়ে আমরা না, গল্পের কিন্তু শেষ নেই, তারপরেও সংক্ষিপ্ত আমরা যতটুকু জানতে পারলাম। আমি একটা জাস্ট 2 মিনিট একটা কথা বলবেন, সেটা আমরা শেষ করব। সেটা হচ্ছে যে এই যে কল্যাণ টেস্ট থেকে, সাংবাদিকতা কল্যাণ টেস্ট থেকে আমরা গত দীর্ঘ সময় দেখে আসছি সাংবাদিকদেরকে মানে কল্যাণ দেওয়া হয় বা তার পেছন থেকে সাংবাদিকতা অ্যামাউন্ট দেওয়া দেওয়া হয়, চিকিৎসার হিসাবে বিভিন্ন দেওয়া হয়। হ্যাঁ, এবং
দেখা গেছে আবার করোনা কালও দিয়েছে, অনেকে 10,000 20,000 এবং চেক দিয়েছে, সেগুলো ফলো করে আবার ই করছে। হ্যাঁ, কিন্তু এখন এই কল্যাণ ট্রাস্টটা আদৌ শুধু দেখা যাচ্ছে যে শুধু ইউনিয়নের যারা মেম্বার তাদেরকে দেওয়া হবে বা প্রেস ক্লাবের মেম্বার তাদেরকে দেওয়া হবে। এখন আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে দেখা গেছে যেটা আওয়ামীপন্থী ইউনিয়ন তাদের সদস্যদেরকে দিছে, আর যারা এখন যদি ধরেন ভবিষ্যতে কখনো বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি পন্থী ইউনিয়ন মেট্রোপলিটন বা এরা ওদেরকে দিবে। কিন্তু তার বাইরে যারা সাংবাদিকতা করছে তারা কি আসলে কি বৈষম্য কি শিকার হচ্ছে কিনা বা তাদেরকে দেওয়া হচ্ছে না? দেখেন, আমি এই বৈষম্যের ব্যাপারটা আসলে নানা রকম ব্যাপার হতে পারে। এক, যে আমি যখন একেবারে শিক্ষানবিশ, তো শিক্ষানবিশ অবস্থায় আমি তো বলতে পারি না যে আমি বৈষম্যের শিকার হয়েছি। না। আমাকে জার্নালিস্ট হইতে হবে। হুম, হুম, এখন যারা জার্নালিস্ট একদম 5 থেকে 10 বছর বা তার অধিক, তারা মেম্বারশিপ পাচ্ছে না, আছে তারা ইউনিয়নের মেম্বারশিপ হতে পারছে। ইউনিয়নের মেম্বারশিপ পাচ্ছে না। হুম, এই যে বেদনা, এটা কাম্য না। এটা হলো অনেকটা পার্টিজান চিন্তা থেকে সম্ভবত এটা করা হয়। আমি যেহেতু এগুলোর সাথে জড়িত, হুম, হুম, সরি, হুম, হুম, তো ইউনিয়নের সাথে আমি কখনোই জড়িত ছিলাম না, কিন্তু প্রেস ক্লাবের সাথে আমি জড়িত। তো এখানেও আছে এই বৈষম্য দূর হওয়া দরকার। মানে বৈষম্য কোনটা? যারা জেনুইন জার্নালিস্ট তাদেরকে দেওয়া প্রয়োজন। অবশ্যই প্রয়োজন না, মানে আমি দেয়া বলতে চাচ্ছি যে, উচিত। না আমি বলছি যে ক্লাবের মেম্বার তো দেওয়া উচিত, কিন্তু এই যে কল্যাণ ট্রাস্টের যে টাকাটা বা আর্থিক অনুদান দেওয়ার জন্য সাংবাদিকদেরকে দেওয়ার জন্য এটা তৈরি করেছে কল্যাণ ট্রাস্ট, কিন্তু মফস্বলে থাকা অনেক সাংবাদিক তো 15-20 বছর করেছে, তারা তো কোনো ইউনিয়নের নাই বা প্রেস ক্লাবের নাই, তাদেরকেও দিচ্ছে না, কিন্তু তারা তো দীর্ঘ 15-20 বছর ভালো ভালো পত্রিকায় কাজ করেছে। তাহলে এইটা ওই একই জায়গায় আপনি যখন সদস্য না, হ্যাঁ, ব্যাপারটা আপনি ডিপ্রাইভ হচ্ছে, হ্যাঁ, ইউ আর ডিপ্রাইভ। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, যে জিনিসটা ইয়ে করা যায়, যে দাবিটা তোলা যায় যে আমরা 10 বছর 5 থেকে 10 বছর 15 বছর আমরা কাজ করছি, যারা মেম্বারশিপ পায় নাই, হুম, সি ইউজে বলেন কিংবা CMUজে বলেন, তো দুইটা ভাগ তো ইউনিয়নের, এবং ইউনিয়নের মাধ্যমে তদন্তকারীদের টাকাটা দেয়া হয়, ঠিক আছে, 10,000 হোক বা অন্য কিছু। এখানে আরেকটা বড় ইয়ে রয়ে গেছে, মাস্টার। সেই মাস্টারটা হলো BFUজে, হ্যাঁ, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ মানে জার্নালিস্ট, ওদেরকে মাদার। মাদার। হুম। হ্যাঁ, মাদার অর্গানাইজেশন বা ফাদার অর্গানাইজেশন যা বলেন, হ্যাঁ। ওরাই কিন্তু এই টাকাটা দিয়ে দেয়, ওদের কাছে প্রবাবিলি এটা জমা হয়, গভর্নমেন্ট সরাসরি দেন। তথ্য মন্ত্রণালয়ে এটা প্রধানমন্ত্রীর ফান্ড, তথ্য মন্ত্রণালয়ে জমা হয়, তথ্য মন্ত্রণালয় ওই টাকাটা যখন বিএফপি তালিকা দেয় তখন ওই তালিকা অনুসারে তারা এই করে। হ্যাঁ, বা ওই তালিকা ছাড়াও দেয়, যেমন 1 কোটি টাকা 2 কোটি টাকা অনুদান হিসেবে ওই তহবিলে দিয়ে দিল শুধু এইটার খাতে। তো এইখানে যারা ডিপ্রাইভ হচ্ছেন, তো আমার মনে হয় যে সরাসরি বিএফিদের কাছে একটা অভিযোগপত্র বা আবেদন, যেটাই করা প্রয়োজন। করা প্রয়োজন, ওইটা দরকার। এবং সবথেকে বড় ব্যাপার, এগুলা আবার কতটুকু কি হবে আমি শিওর না, কিন্তু আমার মনে হয় যে প্রতিটা ইউনিয়ন, হ্যাঁ, সাংবাদিক যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে টেনে নেওয়া দরকার। তাদেরকে টেনে নেওয়া দরকার, তাদের ন্যায্য অধিকার দেওয়া দরকার, তাদের মানে তাদের প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। কারণ হ্যাঁ, ধন্যবাদ। এটা সরকারের অনুদান, এটা কিন্তু কোনো ইউনিয়নের টাকা না, কারো টাকা না, কিন্তু অসংখ্য ব্যক্তির টাকা না। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে অনেক সময় নষ্ট করছে এবং আপনার আজকের আমাদের সাথে সময় দেবেন এবং হ্যালো বাংলাদেশের সাথে আপনি এসে যে সময় দিয়েছেন তার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই, এবং আরও পরবর্তী সময়ে আপনাকে নিয়ে আমরা বসবো এবং আমরা এই সাংবাদিকতার যুগ বেযুগ বা বলেন অথবা সাংবাদিকতার কাল এ কাল ভবিষ্যৎ আরও শুনবো, এবং এই গল্পের মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্মের সাংবাদিকতা কীভাবে উঠে আসবে এবং আপনার ইনস্টিটিউট দিয়ে কীভাবে উঠে আসবে সেটাও আমরা একসময় শুনে নেব আপনার কাছ থেকে। শুধু দর্শকবৃন্দ, আমরা
শুনেছিলাম এতক্ষণ যে আহ, একজন দেশবরেণ্য সাংবাদিক এবং আমাদের চট্টগ্রামের এক কৃতি সন্তান রূপকার, যাক আমরা বলি, যাকে আমরা গুরু মানি, সেই ফারুক বলবে এই কথা শুনেছি। তো আমরা এই গল্পটি আবার আগামী দিন শোনার জন্য অপেক্ষা থাকবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এর আগে থাকবেন। আমি একটু হ্যালো বাংলাদেশকে হ্যালো বলি, সালাম। অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।